যে তাকে সবার সামনে এইভাবে কিস করব এটা কেউ আশা করে নাই। সে তার 2 হাত দিয়ে আমাকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতেছে, আর এইদিকে আমি কোথায় হারাই গেছি আমি নিজেও জানি না। লাইফে দ্বিতীয়বার কাউকে লিপ কিস করতেছি। এর আগে দিশার সাথে আমি যখন এমন করছি তখন যে ফিলটা হয়েছিল আমার, ঠিক এই মুহূর্তে আমার সেই ফিলিংসটাই হচ্ছে। আমি কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিই। সে আমার কাছ থেকে ছাড়া পেয়ে তার হাতের উল্টো পিঠ দিয়ে তার ঠোঁটটা মুছে নিল। আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে ইয়া বড় হা করে তাকিয়ে আছে। তাকাবেই না বা কেন? সবার সামনে এইভাবে একটা মেয়েকে জোর করে কিস করা কি চারটিখানি কথা? নুসরাত কান্নার স্বরে আমাকে বলতে লাগলো, এই তুই এটা কি করলি? আমি তারে বলি, আজ্ঞে আমি তো আপনাদের আজ্ঞা পালন করিলাম। এইবার ওর সাথে থাকা বান্ধবীগুলা বলা শুরু করলো, ওই ছেলে ফাজলামি পাইছস? তোর সাহস কি করে হয় একটা অচেনা মেয়েকে কিস করার? আমি তাদের সবাইকে বলি, আজ্ঞে আমি তো ইহা করিতে চাহি নাই, আপনারাই তো আমাকে এমন করিতে বাধ্য করিলেন। এইবার নুসরাত কান্না করে বলে, তাই বলে তুই আমাকে কিস করবি? আমি বলি, আপনারাই তো বলিলেন ভার্সিটির যে কোনো একটা মেয়েকে চুম্বন করিতে। নুসরাত বলে, তো আমাকে কেন করলি হারামজাদা? আমি তাকে বলি, কেন আপনি কি মেয়ে না? ওই খচ্চরের বাচ্চা, আমি মেয়ে না মানে? আগে ছেলে এবং মেয়ের মাঝামাঝি যেটা, ওইটা কি আপনি? নুসরাত এবার সরাসরি আইসা আমার গলা চেপে ধরে, ইতরের বাচ্চা, আমি তোকে আজকে মেরেই ফেলবো। তোর সাহস কি করে হইলো আমাকে কিস করার? এরপর ওর বান্ধবীরা এসে ওকে ছাড়িয়ে নিয়ে যায়। নুসরাতকে বলে যে দোস্ত একে পরে দেখে নিব, এখন চল এখান থেকে। এরপর ওরা সবাই চলে গেল। আমি তো হাসতে হাসতে প্রায় শেষ। তবে মেয়েটার রাগ আছে বলতে হবে। মেয়েটার যেমন রাগ তেমনি দেখতেও সুন্দর। তাকে দেখে যে কোনো ছেলে ক্রাশ খাবে। আমিও তার ব্যতিক্রম নই। হঠাৎ আমার দিশার কথা মনে হয়ে গেল। ছি ছি, এটা আমি কি করলাম? কি সব ভাবতেছি ওই মেয়েটাকে নিয়ে। আমি তো দিশা ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেই পারি না। তবে কেন ওই মেয়েটার সাথে আমি এমন করলাম? কই, এর আগে তো কখনো কোনো মেয়ের সাথে এমন করি নাই, বা কোনো মেয়েকে আমি ওই চোখে দেখিই নাই। না, কাজটা আমার একদমই ঠিক হয় নাই। নিজে নিজে এসব ভাবতেছি। এরপর আমি পুরো বিশ্ববিদ্যালয়টা ভালো করে দেখতে লাগলাম। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এইখানে ছেলেদের চাইতে বেশি র্যাগিং মেয়েরাই করতেছে। তারপর আমি বিশ্ববিদ্যালয়ের কিছু প্রফেসরের সাথে কথা বলে বাসায় চলে আসি। ফ্রেশ হইয়া বেলকনিতে এসে ফোনটা বের করি। ফেসবুকে নিজের আইডিটা লগ ইন করি। আজ কত বছর পর এফবিতে আসলাম ঠিক বলতে পারবো না। আইডির নামটা চেঞ্জ করে আবার নিজের নামে রাখি। প্রোফাইল পিকেও আমার নিজের একটা পিক আপলোড করি। এতদিন প্রোফাইল পিকে আমার একটা ফেক পিক দেওয়া ছিল। তবে আমার আর দিশার যে পিকগুলা ছিল ওইগুলো অনলি করেই রাখলাম। প্রায় 10 মিনিট ধরে নিউজ ফিড দেখতেছি। আজকালকার ভালোবাসাগুলো কেমন যেন সস্তা হয়ে গেছে। সবাই শুধু ছ্যাঁকা খাওয়া স্ট্যাটাস দিতেছে, আমিও কম কিসে সবার পোস্টে হাহা রিয়াক্ট দিতেছি। কেন জানি নিজেকে আগের আজমের মতো লাগতেছে। আমার প্রোফাইল পিকে কয়েকজন কমেন্ট করছে, আমি একে একে সবার কমেন্টে রিপ্লাই দিতেছি। আজও অপেক্ষায় আছি তোমার, এই নামের একটা আইডি থেকে কমেন্ট করেছে। আপনি কি আজম? কেউ এমন একটা কমেন্ট করবে এটা আমি আশা করি নাই। আমি তাকে রিপ্লাই দিতে যাব, ঠিক সেই সময় ওই আইডিটা থেকে একটা মেসেজ আসে। আমি তার চ্যাটটা ওপেন করতে অবাক হয়ে যাই। এই আইডির সাথে আমি এর আগেও চ্যাট করছি। এইবার আমি একটু না অনেকটা বেশি অবাক হই। মেসেজগুলো ডেট দেখে বুঝে গেছি আমি যখন 10-এ পড়তাম তখনকার চ্যাট এইগুলা। সেই আইডিটা থেকে মেসেজ আসছে, এতদিন কোথায় ছিলেন? আমি তাকে লিখে পাঠাই, বিদেশে ছিলাম, বাট আপনি কে? আমি একটা মেয়ে। হ্যাঁ সেটা তো বুঝলাম, আমি বলতে চাচ্ছি যে আমি কি আপনার পরিচিত? সে লিখে পাঠায়, সেটা তো এখন বলতে পারবো না। আমি বলি, আপনার নামটা তো বলেন। তার দিক থেকে রিপ্লাই আসে, আমি আপনাকে সব বলবো। তার আগে আপনি বলেন এখন যে পিকটা আপনি আপলোড দিছেন ওইটা কি আপনার? আমি তারে পাঠাই, হ্যাঁ ওইটা আমারই পিক। ওই মেয়েটা বলে, ও
ও ঠিক আছে, তা কেমন আছেন আপনি? আমি তারে রিপ্লাই দিই, কেমন আছি সেটা তো জানি না, বাট আমার মুখে সবসময় হাসি থাকে। ওই মেয়েটা বলে, তার মানে খুব ভালো আছেন তাই না? আমি বলি যে হ্যাঁ, এটা বলতে পারেন। ওই মেয়েটা বলে, আপনি কি এখন পড়ালেখা করতেছেন? আমি তারে বলি, কালকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হয়ে জয়েন করতেছি। মেয়েটার ওই পাশ থেকে রিপ্লাই আসে, কি এত অল্প বয়সে এটা কেমনে সম্ভব? তারপর অনেকগুলো অবাক হওয়ার ইমোজি। আমি তারে লিখে পাঠাই, সে অনেক লম্বা ইতিহাস। বাই দা ওয়ে, আপনার পরিচয়টা কিন্তু এখনো দিলেন না। মেয়েটা রিপ্লাই দেয়, কাল ভার্সিটিতে আসুন, তাহলে সব বুঝতে পারবেন। আমি তারে বলি যে আপনি কি ঢাবিতে পড়ালেখা করেন? সে বলে যে কালকে সবকিছু জানতে পারবেন। আমি তারে বলি যে আপনারা মেয়েরা এমন কেন? সে বলে, কেমন? এই যে সহজে কিছু বলতে চান না, অনেকটা গভীর পানির মাছের মতো, সহজে ধরা দিতে চান না। এইটা শুই না মেয়েটা অনেকগুলা রাগের ইমোজি পাঠায়। তারপর বলে, বাহ, মেয়ে সম্পর্কে আপনার ভালোই ধারণা আছে দেখতেছি। তা এই পর্যন্ত কয়টা মেয়ের সাথে মিশেছেন? আমি ওরে বলি, মেয়েদের সাথে মেশার সময় পাইনি, নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম অনেক। ওই মেয়েটা রিপ্লাই দেয়, হ্যাঁ সেটা তো বুঝতেই পারতেছি। আমি তারে বলি যে আচ্ছা এখন বাই, আমার অনেক ঘুম আসতেছে। সে বলে, কেন, রাতে কি বউ ঘুমাতে দেয় নাই? আমি বলি যে আরে আমার তো বউ নাই। সে বলে, ও মা, আপনি কি বিবাহিত না? আমি তারে বলি, আরে আপনি কি বলতেছেন, আমি তো পিওর সিঙ্গেল ছেলে, আর আমার কি এখন বিয়ের বয়স হয়েছে বলেন? এইটা লিখে পাঠানোর পর মেয়েটা কয়েকটা রাগের ইমোজি দিয়ে অফলাইন হয়ে যায়। আজকে আমার ভার্সিটির প্রথম দিন, মানে প্রফেসর হিসেবে আর কি। নিজেকে তৈরি করতেছি, নিজের চুলগুলো ভালোভাবে স্পাইক করে নিলাম, একটা সাদা রঙের টি শার্ট আর ঘিয়া রঙের একটা জ্যাকেট। সব মিলিয়ে কেউ আমারে দেখলে বলবে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আসলে নিজের পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে নিজের লাইফটাকে ঠিকভাবে উপভোগ করতে পারি নাই। আর এখন যদি এটা না করি তাহলে কখন করব বলেন? প্রফেসর হয়েছে বলে যে আমাকে স্যুট বুট গম্ভীর একটা ভাব নিয়ে থাকতে হবে, এটা আমার কাছে কোনো বিষয় না। আমি এখন থেকে আমার লাইফটাকে এনজয় করতে চাই। আমি আর দেরি না কইরা আমার আপুর পায়ে সালাম করি, তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়ি ভার্সিটির উদ্দেশ্যে। ভাবতে অবাক লাগতেছে যে আজকে স্পেশালি আমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, শুধুমাত্র আমার জন্য। সত্যি আজ নিজেকে নিয়ে অনেক গর্ব হইতেছে আমার। এরপর আমি ভার্সিটিতে আইসা আমার বাইকটা পার্ক করে দিই। আমি হাইটা অফিস রুমের দিকে যাইতেছি, ঠিক তখনই আমার নুসরাতের উপর চোখ পড়ে। নীল রঙের একটা শাড়ি, আকাশি রঙের হিজাব, কপালে ছোট্ট একটা কালো টিপ, ফুল হাতা ব্লাউজ, সব মিলিয়ে অপূর্ব সুন্দর লাগতেছে তাকে। বলতে গেলে একেবারে আমার মনের মতো সাইজে আসছে সে। কিন্তু আমি তার দিকে বেশিক্ষণ তাকালাম না। কেন জানি তার দিকে তাকাইলেই আমার দিশার কথা মনে হয়। সে হয়তো আমাকে খেয়াল করে নাই, আর করলেও বা কি, সে তো আমাকে চিনবে না। আমি চলে এলাম অফিস রুমে, তারপর একে একে সবার সাথে পরিচিত হলাম। বেশ ভালোই লাগতেছে সবার সাথে পরিচয় হয়ে। কেউ কেউ তো আমার অনেক বড় বড় চোখ করে দেখতেছিল, যেন আমি কোনো চিড়িয়াখানার প্রাণী। আমি সন্ধ্যার পর সব প্রোগ্রাম শেষ করে বাইকটা স্টার্ট দিচ্ছি বাসায় যাওয়ার জন্য। ঠিক তখন একটা মেয়ে আমার বাইকে চড়ে বসে। এই, কে আপনি? আমার বাইকে চললেন কেন? মেয়েটা আমাকে বলে, স্যার আমার মা না অনেক অসুস্থ, প্লিজ আমাকে একটু নামিয়ে দিয়ে আসেন না। মায়ের কথা শুনে বুকটা কেঁপে উঠল। কত বছর হলো আমি আমার মাকে দেখি না। খুব কষ্ট হয় যখন কারো মুখে মা ডাকটা শুনি। আমি মেয়েটারে বলি, আচ্ছা কোথায় যাবেন? ওই মেয়েটা বলে, আপনি বাইক চালানো শুরু করেন, আমি বলে বলে দিচ্ছি কোথায় যেতে হবে। এরপর আমি বাইক স্টার্ট দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়লাম। মেয়েটা আমাকে অনেক শক্ত করে জড়াই ধরে আছে। আমার কেন জানি অনেক অস্থির লাগতেছে, কিন্তু মানবতার খাতিরে কিছু বলতে পারতেছি না। তার কথা মতো একটা বাড়ির সামনে এসে বাইকটা থামালাম। মেয়েটা আমার বাইক থেকে নেমে পড়লো। এরপর আমাকে বলে, স্যার প্লিজ আপনি একটু আমার বাড়ির ভেতরে চলেন।
আমার ছোট বোন বলছিল আমার মাকে নাকি হসপিটালে নিতে হবে, কিন্তু এখন তো আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই। আপনি একটু গেলে আমার অনেক উপকার হতো। আমি মেয়েটারে বলি যে আচ্ছা চলো। তারপর তার বাসায় ঢুকে পড়লাম, কিন্তু দেখে মনে হচ্ছে এটা কোনো হোস্টেল। মেয়েটা আমাকে একটা রুমে নিয়ে আসলো। আমি রুমে ঢুকতেই মেয়েটা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। এরপর দরজাটা বন্ধ করে দরজায় তালা দিয়ে দিল। এতক্ষণ তার মুখটা হিজাব দিয়ে ঢাকা ছিল, কিন্তু এখন সে তার মুখ থেকে হিজাবটা সরিয়ে নিল। আমি তো তারে দেখে যেন কারেন্টের শক খাইলাম। আমি যেন আমার দুই চোখকেও বিশ্বাস করতে পারতেছি না। এই মেয়ে আর কেউ না, নুসরাত। কিন্তু সে আমাকে এখানে কেন আনলো? সে কি জেনে গেছে যে কালকে আমি তাকে কিস করছিলাম? তারে দেখে তো অনেক ভয় হইতেছে আমার। তার মতি গতি একটুও ভালো ঠেকতেছে না। সে আমারে বলে, কিরে চান্দু, কি ভেবেছিলি আমি কিছুই বুঝতে পারবো না? আমি অনেকটা ভয়ে তারে বলি, আপনি আমার দিকে এইভাবে আসতেছেন কেন? সে আমার কাছে আইসা বলে, কেন গো চান্দু, এখন বুঝি তোমার অনেক ভয় করতেছে? যখন আমাকে সবার সামনে কিস করছিলা তখন এত সাহস আসছিল কোথা থেকে? আমি বিছানা থেকে উঠে বলি, সরি, আসলে এটা করা আমার ভুল হয়ে গেছে। আপনি প্লিজ আমাকে এখন চাবিটা দিন, আমি বাসায় যাব। নুসরাত বলে, সরি বললেই কি তোকে ছেড়ে দিব? এরপর আমার শার্টের কলারটা চাইপা ধরে। আমার তো সত্যি সত্যি এখন অনেক ভয় হইতিছে। এই মেয়েরে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি ওরে ভয়ে ভয়ে বলি, দেখুন আমি কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনি কিন্তু আমাকে অসম্মান করে কথা বলতেছেন। এরপর আমাকে সে আবার ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তারপর সে আমার বুকের ওপর চড়ে বসে। সে আবার বলা শুরু করে, তোর সম্মানের বালিশে আগুন। আমাকে কিস করার সময় মনে ছিল না যে আমি তোর ছাত্রী? আমি তো আপনাকে সরি বললাম। সে আবার বলা শুরু করে, শুধু সরি বললেই কি হবে? তুই আমার ভার্জিনিটি নষ্ট করেছিস, এখন কি কেউ আমাকে বিয়ে করবে? আমি তার এই কথা শুনে বলি, আরে আপনি কি পাগল? একটা কিস করলে কি কারো ভার্জিনিটি নষ্ট হয়? সে বলে, কে বলছে হয় না? হয়তো এখন আমাকে কেউ বিয়ে করবে না। তুই যেহেতু আমার সর্বনাশ করেছিস, সো তুই আমাকে আজকেই বিয়ে করবি। আর যদি তা না করস। হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, শুধু একটু সর্দি লাগছে এই আর কি। অনেকে কমেন্ট করতেছেন, ভাইয়া আপনি কি আমাদের কমেন্ট পড়েন না? আসলে ভাইয়া আমি সবার কমেন্টই পড়ি। এখন আপনারা বলতে পারেন তাহলে রিপ্লাই দেন না কেন? আসলে আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের কমেন্টগুলো পড়ি, ওই জন্য আপনাদের রিপ্লাই দেওয়া হয় না। কিন্তু এরপরও যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিবেন এইটা আমি ভাবতে পারি নাই। এত অল্প সময়ে এত লোকের ভালোবাসা পাবো এটা আসলে কল্পনার বাইরে ছিল আমার। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখন যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আমি চাই এইভাবে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেমনে করবেন, কিভাবে করবেন কিচ্ছু জানি না, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়া চাই।